মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এ স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। এবারের বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়ন নিয়ে রয়েছে সংশয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, বারবার সংশোধন এবং উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদরা। আর ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে 2 বছর সময় লাগবে বলে মত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। সিপিডি আয়োজিত বাজেট সংলাপ 2026-এ পরিকল্পনার প্রতিমন্ত্রীর দাবি, পর্যায়ক্রমে বাজেটে ব্যাংক ঋণ কমাবে সরকার। প্রতি বছর বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার নিয়ে হয় নানা আলোচনা। প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা ও অর্থ ব্যয়ের দক্ষতা নিয়ে ওঠে প্রশ্ন। এবারও তার ব্যতিক্রম নয়। বাজেটে এডিপির আকার 3 লাখ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব সংশোধিত এডিপির তুলনায় 50% বেশি। প্রস্তাবিত এডিপিতে প্রকল্পের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1108টিতে। আর চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 35.4%। ফলে মান ও দক্ষতার প্রশ্ন আবারও ঘুরে ফিরে উঠে আসলো। During July to April, we have observed a negative growth of 1.53%, and from there, during the next 2 months, we are expecting that it might just turn around, but maybe not so much, so that therefore it will be a low base. Budget has been given in terms of allocations. Now we want the implementation roadmap. We also want a 3-monthly progress monitoring, and from our side, from the civil society side also, I think we should help in terms of the particular type of indicators on which progress has to be mapped. প্রস্তাবিত এডিপির 48% প্রকল্প 1 থেকে 4 বার পর্যন্ত সংশোধিত হয়েছে, যাতে বাড়ছে খরচের পরিমাণ। এমন পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানানো হয় আলোচনায়। If the government can implement the family card genuinely, by genuinely I mean bringing the poor people in a 100 coverage, the genuine poor people, then poverty reduction in Bangladesh will happen by 7 percentage points when all poor people. আমরা ধীরে ধীরে পরিচালন ব্যয় কমাবো, উন্নয়ন ব্যয় বাড়াবো। আমরা ধীরে ধীরে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় এটাকে বৃদ্ধি করার দিকে যাব। অবশ্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর মত, পর্যায়ক্রমে বাজেটে খাতভিত্তিক অগ্রাধিকার নিশ্চিত হবে। ভঙ্গুর অর্থনীতি ঠিক হতে সময় লাগবে আরও 2 বছর। একটা বাজেট প্রক্রিয়া হচ্ছে 6 মাসের প্রক্রিয়া লাগে, আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে। এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে, উই নিড এ কুশন ফর 2 ইয়ার্স। নির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। কড়া নিরাপত্তা, সিসিটিভি, নজরদারি আর সার্বক্ষণিক পাহারার মধ্যেও বেনাপোল বন্দরে তালাবদ্ধ শেড থেকে উধাও কাস্টমসের জব্দ করা প্রায় 6 কোটি টাকার ভারতীয় পণ্য। এ ঘটনায় বন্দর কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে কাস্টমসের মামলা হয়েছে। যশোর থেকে ইমরান হোসেনের ক্যামেরায় তৌহিদুর রহমানের প্রতিবেদন। স্থানীয় পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এলজিইডি, যাদের বিরুদ্ধে রয়েছে জনবল নিয়োগ, পদোন্নতি, বদলি বা প্রকল্পের অব্যবস্থাপনায় ঢের অনিয়ম দুর্নীতির অভিযোগ জানিয়ে তদন্ত করছে দুদক সহ সরকারের একাধিক প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে 2010 হতে 2013 সাল সময়ে প্রকল্প থেকে রাজস্ব খাতে নেওয়া হয় 257 জন সহকারী প্রকৌশলীকে। প্রথম শ্রেণীর পদে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নেয়ার বাধ্যবাধকতাও। এদের মধ্যে চাকরি ছেড়ে যাওয়া 42 জন পরে রাজনৈতিক তদবিরে এসে সরাসরি রাজস্ব খাতে যোগ দেন। আবার নিয়োগের শর্ত না মেনে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরিবর্তে কৃষি, মেকানিক্যাল ও যান্ত্রিক ডিগ্রি নিয়ে প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয় 5 জনকে। পিএইচসির আওতাভুক্ত পদে পিএইচসির সুপারিশ ব্যতীত আপনার কোনোভাবেই আপনার নিয়মিত করা যায় না। তাদেরকে পদোন্নতি প্রদান এবং এসব বিবেচনা করা আইনসম্মত না। অর্থ বিভাগের মতামত ছাড়া পদোন্নতি ও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া নিয়োগের সরকারের অডিট অধিদপ্তরের রয়েছে 2টি অডিট আপত্তি, যেখানে রয়েছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর সুপারিশ। এত সব অনিয়ম সত্ত্বেও
আওয়ামী সরকারের আমলে ঘটে যাওয়া অনিয়ম দুর্নীতির রেশ টানছে নতুন সরকারও। গত 2 এপ্রিল ও 11 মে 2 দফায় দেয়া হয়েছে এসব প্রকৌশলীকে 5ম গ্রেডে পদোন্নতি। এখন চলছে বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন ও বিভিন্ন প্রকল্পের পিডি নিয়োগের কাজ। মজার বিষয় হলো উচ্চ আদালতের নির্দেশে 2025 সালে 257 জনের নিয়োগের অনিয়ম তদন্তের দায়িত্ব দেয়া হয় বর্তমান প্রধান প্রকৌশলী বেলাল হোসেন সহ জনপ্রশাসন মন্ত্রণালয়কে। তাদের কমিটির পর্যবেক্ষণ এ নিয়োগ ও পদোন্নতির সব প্রক্রিয়ায় অবৈধ। নিয়মিতকরণের সঙ্গে জ্যেষ্ঠতার বিষয়টি জড়িত থাকায় ভূতাপেক্ষ তারিখ হতে জ্যেষ্ঠতা গণনারও সুযোগ নেই। অথচ প্রধান প্রকৌশলী হয়ে তিনি আবার এসব প্রকৌশলীর পদোন্নতি ও জ্যেষ্ঠতা তালিকা প্রণয়নের প্রক্রিয়াও সম্পন্ন করছেন। রিক্রুটমেন্ট করবেন সাউন্ড, 2 নাম্বার আপনি তাদেরকে পোস্টিং করবেন সাউন্ড, ইভেন তৃতীয়ত হলো তাদের প্রমোশন করবেন সাউন্ড। মানে দ্যাট মিনস এই 3টা কাজ করবেন বেসড অন ফর্মুলা, নিয়ম অনুযায়ী করবেন। সুতরাং নিয়ম যত কার্যকর করবেন তত আপনি রিটার্ন পাবেন। এসব প্রকৌশলীর পদোন্নতিতে রয়েছে আদালতের নিষেধাজ্ঞা, যা অমান্য করে 5ম গ্রেডের পদে পদোন্নতি প্রদানের মাত্র 20 দিনের মাথায় 21 এপ্রিল এসব প্রকৌশলীকে অগ্রাধিকার দিয়ে প্রকাশ করা হয় এলজিইডির 1ম শ্রেণীর প্রকৌশলীদের খসড়া জ্যেষ্ঠতা তালিকা, যা পরে স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে 2022 সালের অক্টোবরে দেয়া জনপ্রশাসনের মতামত। মানা হয়নি জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত জনপ্রশাসন বিধিমালা, যেখানে বলা আছে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে তার চাকরি নিয়মিতকরণের তারিখ থেকে জ্যেষ্ঠতা গণনার বিধি। যাদের নিয়োগ ঘিরে অনিয়মের অভিযোগ তাদেরকে নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক হিসেবে দেখতে চায় এলজিইডি, যেটি প্রকল্প ঘিরে নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলছেন সংশ্লিষ্টরা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এলজিইডির দুর্নীতি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। কড়া নিরাপত্তা, সিসিটিভি নজরদারি আর সার্বক্ষণিক পাহারার মধ্যেও বেনাপোল বন্দরের তালাবদ্ধ শেড থেকে উধাও কাস্টমসের জব্দ করা প্রায় 6 কোটি টাকার ভারতীয় পণ্য। এ ঘটনায় বন্দর কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে কাস্টমস মামলা দায়ের করেছে। দেশের পুরোদমে কার্যক্রম চলা 17টি স্থলবন্দরের মধ্যে বেনাপোল বন্দরের অবস্থান প্রথম। ভারতের সাথে যে কয়েকটি পথে বাণিজ্য সম্পাদিত হয় তার মধ্যে বেনাপোল বন্দর অন্যতম। বছরে প্রায় 50,000 কোটি টাকার বাণিজ্য হয় এই বন্দর দিয়ে। এক পণ্যের আমদানির ঘোষণা দিয়ে অন্য পণ্য নিয়ে আসা দেশের বন্দরগুলোর জন্য এক সাধারণ বিষয়, কিন্তু এবার ঘটল অন্য কাহিনী। 12 মার্চ ভারত থেকে আসা একটি চালান নিয়ে দেখা দেয় বিপত্তি। আমদানি নথিতে ছিল বেকিং পাউডার। বন্দরে আসার পর 108 কার্টনে পাওয়া গেল ভারতীয় শাড়ি, 3 পিস, বেবি ওয়্যার ও বিভিন্ন সামগ্রী, যার বাজার মূল্য ছিল প্রায় 6 কোটি টাকা। চলছিল 2,32 লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা। কাস্টমসের হিসাবে চালানটি জব্দ করে রাখা হয় বন্দরের 37 নম্বর শেডে। সতর্কও করা হয় বন্দর কর্তৃপক্ষকে, কিন্তু রহস্যজনকভাবে উধাও হয় জব্দকৃত পণ্য। শতভাগ কায়িক পরীক্ষণের সময় দেখা যায় পূর্বের পরীক্ষিত শাড়ি, 3 পিস, বিভিন্ন ধরনের কসমেটিক্সের পরিবর্তে সেখানে দেশীয় নিম্নমানের কিছু শাড়ি পাওয়া যায়। ঘটনার সত্যতা জানতে মাঠে নামে চ্যানেল 24। এ সময় পাওয়া যায় এক শ্রমিককে, যে কিনা অতিরিক্ত টাকার বিনিময়ে পণ্য সরানোর কাজে নিয়োজিত ছিল। সময় রতন ড্রাইভার ফোন দিয়ে বলছে যে আমাদের এখানে কিছু নতুন মাল এসে, মালগুলো আনলোড করতে হবে, তো ওদের কিছু পয়সা আমরা ধরে দেবো। আমাদের লোকজন বলাবলি করতেছে এ নিয়ে কোনো কথাবার্তা বা কিছু হবে না। তো সে বললো যে না, কোনো সমস্যা হবে না, তোমরা লোড করবা, আপলোড করে চলে যাবো। তদন্তে নামে শুল্ক গোয়েন্দা ও কাস্টমসও। পাওয়া যায় অভিযোগের সত্যতাও। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। প্রত্যাহার করা হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। মামলা হয় বন্দরের 4 কর্মকর্তা, আমদানিকারক, C&F এজেন্ট এবং তাদের সহযোগী সহ 11 জনের বিরুদ্ধে। তবে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে C&F এজেন্ট। আমরা বন্দরকে এই বিষয়ে পত্র প্রেরণ করেছি। আমরা কাস্টমস কর্তৃপক্ষ পরবর্তীতে এদের সাথে সংশ্লিষ্ট 11 জনকে দায়ী করে পোর্ট থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। কোনো কিছু ব্যত্যয় হয়ে থাকে সেটি তদন্তের মাধ্যমে অবশ্যই উঠে আসবে, এবং যদি কোনো ব্যত্যয় কারো পাওয়া যায়, সেটি বন্দরের হোক বা জারি হোক, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব ফাঁকির চেষ্টা ও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দরে এ ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই, এতে শুধু কথার ফুলঝুরি রয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বাজেট নিয়ে জাতীয় সংসদে যে ধরনের গঠনমূলক আলোচনা হওয়া উচিত তা হচ্ছে না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বাজেটের সমালোচনা করে বলেন, মূল সংকট শুধু বাজেট নয়, রাষ্ট্র কাঠামো। তাদের দাবি, এই বাজেট বড়লোক কেন্দ্রিক, শ্রমজীবী মানুষের জন্য এতে কার্যকর কোনো পরিকল্পনা নেই। বক্তারা বলেন, বিশাল আকারের বাজেট ঘোষণা করা হলেও তাতে অর্থের জোগান নিয়ে নিশ্চয়তা নেই। কোনো বাজেটে থাকতে পারে সংসদের মধ্যে এই আলোচনা হচ্ছে না, যা আজকে আমাদের এখানে বাজেটে হচ্ছে। বাজেটটা এমন হয়েছে, শুনতে শুনতে মনে হচ্ছে কত কিছু তারা করে ফেলতে চান। সে গরিব মানুষের জন্য বলেছে, মধ্যবিত্তের জন্য বলেছে, যে কোনো সেক্টর বলে সেই সেক্টরের কথাই বলেছে, কিন্তু এগুলো পাইয়ে দেওয়া, করিয়ে দেওয়ার মতো কোনো রকম বাস্তবসম্মত কর্মসূচির কোনো দিশা নাই। খেলনার রাজ্যে এখন আর শুধু প্লাস্টিকের ব্লক নয়, বরং দাপিয়ে বেড়াচ্ছে পিকাচু, হ্যারি পটার কিংবা স্টার ওয়ার্সের মতো জনপ্রিয় সব চরিত্র। বিশ্বখ্যাত খেলনা নির্মাতা প্রতিষ্ঠান লেগো এখন আর কেবলমাত্র শিশুদের জন্য নয়, বরং সব বয়সীদের কাছে এক জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। জাপানি মিডিয়া জায়ান্ট পোকেমনের সাথে নতুন এক খেলনা বাজারে আনছেন ড্যানিশ প্রতিষ্ঠান লেগো। এতে থাকা বিশেষ চিপের মাধ্যমে কথা বলা কিংবা লড়াই করার সক্ষমতা রাখছে পোকেমন চরিত্রগুলো। বাজারে এ ধরনের খেলনার যে গুরুত্ব বাড়ছে, এই সিরিজটি তারই প্রতিফলন। গবেষণা সংস্থা সিরকানা বলছে, গত 7 বছরে বিশ্বজুড়ে খেলনা বিক্রিতে লাইসেন্স ব্র্যান্ডের অংশ 25% থেকে বেড়ে দাঁড়িয়েছে 37%। লেগোর ক্ষেত্রে এর প্রভাব আরও বেশি। 2022 সালের পর থেকে লেগোর আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিষ্ঠানটির $13 বিলিয়ন আয়ের অর্ধেকের বেশি আসে বিভিন্ন ব্র্যান্ডের সাথে করা এসব চুক্তির মাধ্যমে। 1999 সালে স্টার ওয়ার্সের অভাবনীয় সাফল্যের পর নিটেন্ডো, হ্যারি পটার ও ফর্মুলা 1-এর মতন ব্র্যান্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করেছে লেগো। ফলে এই ব্র্যান্ডের বিশাল ফ্যানবেজকে খুব সহজেই নিজেদের ক্রেতায় রূপান্তর করেছে এই প্রতিষ্ঠানটি। তবে বড় ব্র্যান্ডের সাথে কাজ করা বেশ সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং। লেগোর আইডিয়াস ফোরামে হ্যাপি ডেজ ডাইনিং কিংবা স্কুবিডুর মতো চরিত্রের জন্য ক্রেতাদের চাপ বলে দেয় আগামীর খেলনার বাজার হতে যাচ্ছে ফ্যান কালচার নির্ভর। নেক্সট রিপোর্ট, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।